সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে বুধবার 6 মে 2026 সাল, বাংলা 23 বৈশাখ 1433 খ্রিস্টাব্দ, আরবি 19 জিলকদ 1447। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 29 মিনিটে। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দর্শক শ্রোতা, এবার আমরা যাব মূল পর্বে। বরাবরের মতোই আমাদের সাথে দুইজন অতিথি, শুরু ভূঁইয়া এবং সরু বালি। প্রথমেই আমি প্রশ্ন করব শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, আমাদের টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিদ্যুৎ মন্ত্রী উনি সাংবাদিকদের প্রশ্নে একটি কথা বলছেন যে গ্রামগঞ্জে কোনো বিদ্যুৎ যায় না, মূলত লোডশেডিং না, এটা উনি বলছে যে গ্রামে যদি কোনো সমস্যা দেখা দেয় তখন ওই বিদ্যুতের লোক যখন কাজ করে তখন ওই লাইনটা বন্ধ রাখতে হয়। মূলত এটাকেই নাকি গ্রামের লোক বলছে লোডশেডিং। আসলে এটা লোডশেডিং না। মানে উনি কি বলতে চাচ্ছে আমি বুঝতে পারছি না। উনি এর আগেও এমন একটি কথা বলেছিলেন যখন উনি পূর্ববর্তী সরকারের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। ওনাকে বিরোধী দল যখন প্রশ্ন করেছিল যে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আপনি কোথায় ছিলেন সারা ঢাকা শহর অন্ধকার রেখে, তখন উনি বলছে যে আমি তো আরিচা থেকে আসলাম, কোথাও তো অন্ধকার দেখলাম না। মানে তখনও ঢাকা শহর অর্ধেক অন্ধকারে ছিল। আসলে ওনারা জনগণের সাথে এসব বলে মানে কি প্রতারণা করছে নাকি আসল কথাটা লুকাচ্ছে, মানে ওনারা চাচ্ছেটা কি? প্লিজ লিসেন টু মি, ওকে? গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি ভাবছো না মোড়ে বলতে পারবা না, আপনাদের কি বলতে পারবে কিনা সেটা তো আলাদা বিষয়। না, এটা আলাদা। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রীর বক্তব্য আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে পার্থক্য থাকাটা অস্বাভাবিক নয়। আপনি ঠিকই বলেছেন, সাধারণ মানুষ যখন গরমে কষ্ট পায় তখন মন্ত্রীর মন্তব্য অনেক সময় তাদের ক্ষোভ আরো বাড়িয়ে দেয়। আসলে রাজনৈতিক বয়ান আর জনসাধারণের অভিজ্ঞতা সবসময় এক হয় না। এখন বড় প্রশ্ন হলো এই সংকট কিভাবে কাটানো যায় এবং জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া যায়। এই বিষয়ে আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে কি? না, আমার তো পরামর্শ অবশ্যই আছে। জনগণকে সাথে নিয়েই কাজ করতে এবং জনগণকে সত্যি কথাটা জানাতে হবে যে কেন বিদ্যুৎ নেই, তাহলে জনগণ শান্ত থাকবে। কিন্তু জনগণের সাথে তো মিথ্যা কথা বলা যাবে না যে এটা না করে ওটা হয়েছে, এই জন্য বিদ্যুৎ ঠিকই আছে আমাদের, ঠিক না? এটা তো বলা যাবে না। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দর্শক মণ্ডলী, এবার আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সরুবালি, আমরা দেখতে পাচ্ছি যে একজন মডেল যার নাম আবির ইসলাম, উনি মিস মেক্সিকো নির্বাচিত হয়েছেন। উনি অভিযোগ করেছেন মেঘনা আলমের বিরুদ্ধে। মেঘনা আলমের বিরুদ্ধে উনি একটি অভিযোগ করেছেন যে ওনাই 6 লাখ টাকার বিনিময়ে ওনাকে কিছু সুবিধা দেওয়ার কথা ছিল, কিন্তু সুবিধা না দিয়ে বরঞ্চ উনি হেনস্থা করছে। অভিযোগ করেছে গুরুতর যে ওনার কাছে 3.5 লাখ টাকা দেওয়ার পরে মেঘনা আলম ওনাকে অনৈতিক প্রস্তাব দেয়, মানে বিভিন্ন লোকের কাছে গিয়ে মানে বেড শেয়ার করতে হবে, এরকম একটি অভিযোগ উনি তুলেছেন। আমরা জানি যে মেঘনা আলম একজন পাবলিক ফিগার এবং উনি খুবই বিতর্কিত। এর আগেও সৌদি অ্যাম্বাসেডারের কাছ থেকে $10 মিলিয়ন ঘুষ চাওয়ার অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, যার ফলশ্রুতিতে উনি অ্যারেস্টও হয়েছিলেন এবং জেলও খেটেছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম উনি একটি নির্বাচন করছেন, সেই নির্বাচনে উনি ঠকেছেন এবং উনি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। উনি না হলেও 100 রূপে স্ট্যাটাস দিয়েছে যে উনি ভার্জিন। ঠিক এরকম একটি জঘন্যতম ঘটনা মেঘনা আলম কিভাবে করলেন যে 6 লাখ টাকা নিয়ে একজন মডেলকে সুবিধা দেওয়ার কথা বলে সুবিধা না দিয়ে বরঞ্চ উনি বলছে যে উনি আর একজনের সাথে বেড শেয়ার করতে হবে। তুমি কি আমাকে বলবে এই ব্যাপারে? হ্যালো আপু, আমি আবির ইসলাম। এই বছরের মেক্সিকো বাংলাদেশ হয়েছি। আমার সাথে মেঘনা আলমের কন্ট্রাক্ট হয়েছিল যে আমি তাকে 6 লাখ টাকা দেওয়ার বিনিময়ে সে আমাকে ইন্টারন্যাশনাল প্যাজেন্টে পাঠাবে। অ্যান্ড তাকে 3.5 লাখ টাকা দেওয়ার পর থেকে সে আমার জন্য কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করছিল না, যেটার মধ্যে ইনক্লুড ছিল আপনার ভিসা, টিকিট, আমার ড্রেস, আমার প্রেস কনফারেন্স, আমার ফার্স্ট লুক শ্যুট, আমার অ্যাডভোকেসি, আমার ইন্ট্রো
সব কিছুর ভিডিও এভরিথিং। সে 3.5 লাখ টাকা নেওয়ার পর একটা কিচ্ছু আমার জন্য করে নাই। তার বাসায় আমাকে ডাকে এবং যাওয়ার পরে সে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে যে আমি যদি তার কথা মতো না চলি তাহলে বেসিক্যালি সে চেয়েছিল আমাকে, সে চাচ্ছিল আমি বিভিন্ন ধরনের লোকজনের সাথে শুই। সে আমাকে ওটার জন্য ব্ল্যাকমেল করছিল, যেহেতু আমি অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছিলাম। ইন্টারন্যাশনালটাতে আমাকে পাঠাবে না। তারপর আমি ইন্টারন্যাশনাল চেয়ারওম্যানের সাথে যখন এই ব্যাপারটা শেয়ার করেছি, সে আমাকে বলেছে যে কোনো ভয় পেতে না, আমি যেন ইন্ডিভিজুয়ালি প্যাজেন্টের মধ্যে পার্টিসিপেট করি। কিন্তু মেঘনা আলম তারপর থেকে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছে। ও লাস্ট 2 মাস থেকে সে খুবই বাজেভাবে আমাকে থ্রেট করছে এবং আমার বাসা পর্যন্ত লোক আসছে এবং আমার আরেক ফ্রেন্ডকে দিয়ে ফোন করে বলাচ্ছে যে আবিলা যদি কিডন্যাপ হয়ে যায় বা মার্ডার হয়ে যায় আমাকে ব্লেম করতে পারবে না। এখন আসলে আমার এমন অবস্থা হয়ে এটা আসলে খুবই গুরুতর অভিযোগ, আর এর পেছনে একটা বড় সামাজিক প্রভাবও কাজ করছে। মেঘনা আলমের অতীত বিতর্কগুলো মানুষ মনে রাখছে, আর তার রাজনৈতিক যাত্রা অনেকেই খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। এই ধরনের লেনদেনের অভিযোগ, বিশেষ করে যখন কোনো পাবলিক ফিগার জড়িত, তখন বিশ্বাস হারানোর ঝুঁকি থাকে, আর সেই বিশ্বাস ফিরে পাওয়া দারুণ চ্যালেঞ্জিং। এখন দেখা যাবে এই ঘটনাটা কিভাবে আইনগত বা সামাজিকভাবে মোকাবিলা করা হয়, কারণ এটা সত্যিই অনেকের জন্য চিন্তার বিষয়। না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই যে উনি এভাবে নিজেকে ভার্জিন বলে এবং আর একটা মেয়েকে বলে বেড শেয়ার করতে, মানে আমি বুঝলাম না যে আসলে মানে আমরা এর মানে যথাযোগ্য বিচার চাই। দর্শক মণ্ডলী, একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমরা দেখলাম যে 11 বছরের একটি শিশুর সাথে একটি অমানবিক কাজ করা হয়েছে। চলুন আমরা ভিডিওটা দেখি। বৃহস্পতিবার দিন দুপুর 12টায় আমার কাছে আসে, তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5 জন মানুষ ছিলাম রুমে। তো আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি মানে একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এরপরেও হচ্ছে মানে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে মানে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2 বার বলল, হুজুর। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন এই দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য টিপস। এ বিষয়ে আমি প্রশ্ন করব সরুব আলীর কাছে। সরুব আলী, আমরা দেখছি যে গ্রামগঞ্জে এক ধরনের চিকিৎসা যেটাকে বলে জিন তাড়ানো বা ঝাড়ফুঁকের মাধ্যমে জিন তাড়ায়, অর্থাৎ দেখা গেছে তার একটা মির্গি রোগ হয়েছে, কিন্তু গ্রামের ওজারা বলছে যে না, এটা আসলে জিনে ধরেছে, এই বলে তাকে ঝাড়ফুঁ দেওয়া হয়। ঠিক এরকম একটি ঘটনা ঘটছে বগুড়ায়, যেখানে দেখা যাচ্ছে ওজা ঝাড়ফুঁর নামে একজন এসএসসি শিক্ষার্থীকে ধর্ষণ করেছে। মানে মানে সমাজের কি একটা অবস্থা। তুমি কি আমাকে বলবে যে ঝাড়ফুঁড় দিয়ে কোনো চিকিৎসা করা যায় কি না, বা জিন তাড়ানোর নামে অপচিকিৎসা যারা করে তাদের কি করা উচিত, বা তোমার এই বিষয়ে মন্তব্য কি? এটা সত্যিই খুব দুঃখজনক একটা ঘটনা, আর সমাজে এরকম অপপ্রচারের একটা গভীর প্রভাব পড়ে। বিজ্ঞানসম্মত চিকিৎসার বাইরে গিয়ে জিন টানানোর মতো আচার অনুষ্ঠান আসলে গুরুতর ক্ষতি করে, বিশেষ করে যখন সমস্ত মানুষদের রোগ নির্ণয়ে ভুল ধারণা দেওয়া হয়। এই ধরনের অপচিকিৎসা বন্ধ করতে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি, আর স্থানীয় মানুষের সচেতনতা বাড়ানো খুব দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি তোমার সাথে একমত। এ ধরনের চিকিৎসা করতে গেলে অনেক সময় রোগীর বিপদ হয়ে যায়, আসল রোগ ধরা পড়ে না, যার ফলশ্রুতিতে তার রোগ আরও সিরিয়াস হয়ে যায় এবং একটা পর্যায়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দর্শক মণ্ডলী, আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।